Okay, let us start our class on supply chain management, strategy, planning, and operation. সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এটা হচ্ছে বিবিএ মার্কেটিং মেজরের অন্যতম একটা কোর্স। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ছাড়াও আপনারা আরো যে তিনটা কোর্স পাচ্ছেন, যেমন স্ট্র্যাটেজিক মার্কেটিং, তারপরে ইন্টারন্যাশনাল মার্কেটিং, সার্ভিসেস মার্কেটিং, এটসেট্রা। সাপ্লাই চেইনটা কিছুটা এখনকার ট্রেন্ডের সাথে রিলেটেড একটা সাবজেক্ট। এটা এই সময়ে জব মার্কেটে সাপ্লাই চেইনের বেশ গুরুত্ব বাড়ছে এবং সাপ্লাই চেইন এক্সপার্টদের গুরুত্ব বাড়ছে। তো আশা করি এই কোর্সটি পড়ার মাধ্যমে আপনাদের সমসাময়িক যে জব ফিল্ড, যে ওয়ার্ক ফিল্ড, সেখানকার কোনো একটা নলেজ আপনারা বেশ ভালো একটা ইনপুট এখান থেকে নিতে পারবেন এবং কাজেও লাগাতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে প্রোডাকশন রিলেটেড যে কোম্পানিগুলো, সেগুলোতে সাপ্লাই চেইনটা খুব ইম্পর্টেন্ট। আবার সার্ভিস সেক্টরেও সাপ্লাই চেইনের গুরুত্ব আছে, আমরা জানবো একটু করে ইনশাআল্লাহ। তো সাপ্লাই চেইনে আমরা যে বইটা পড়বো, আপনাদেরকে অলরেডি বইটা দিয়ে দিয়েছি। 15th এডিশন, সরি আমি ভুল লিখেছি, এটা 5th এডিশন। 5th এডিশন সুনীল চোপড়া আর পিটার মেন্ডেল, এই দুজনের লেখা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সুনীল চোপড়া আর পিটার মেন্ডেল। সুনীল চোপড়া হচ্ছে কেলগ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে পাশ করেছেন, আর পিটার মেন্ডেল মানে স্কুল অফ ম্যানেজমেন্টের টিচার, আর পিটার মেন্ডেল হচ্ছে ক্যাপস ক্যাপিটাল থেকে আসা। তো এই দুজনের এই বইটি আমরা মূলত ফলো করব। আপনারা বইটা নিশ্চয়ই অলরেডি পেয়ে গেছেন, কেউ কেউ হয়তো ডাউনলোড করেছেন। কারো কি ডাউনলোড করার সুযোগ হয়েছে? স্যার আমি পাইনি, আমি কালকে ক্লাসে ছিলাম না, দেখি আজকে ডাউনলোড করে নিব। স্যার কালকে ক্লাস স্যার আমিও ছিলাম না, স্যার জানতাম না যে স্যার কালকে ক্লাস ছিল। মানে কালকে ক্লাসটা সম্ভবত চেঞ্জ করার কথা ছিল। আমি আপনাদের মেসেঞ্জার, জি স্যার, আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে কালকে দিয়েছি। মনে হয় খুব আচ্ছা স্যার, ডাউনলোড করে নিচ্ছি স্যার। জি, আমরা ওই বইটাই ফলো করব। তো আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সাপ্লাই চেইন। সব বইয়ে যেমন থাকে, প্রথম চ্যাপ্টার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, ইম্পর্টেন্স, এটসেট্রা। আমাদের এই চ্যাপ্টারেও সাপ্লাই চেইন কাকে বলে এবং এই রিলেটেড যে বেসিক কনসেপ্ট গুলো আছে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং দ্য সাপ্লাই চেইন আমরা মিড টার্মে 4টা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব কমপক্ষে। দিস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার উই আর গোইং টু স্টার্ট। আমাদের এই চ্যাপ্টারের আউটলাইন গুলো আছে, সেটা হচ্ছে যে যেগুলো আমরা পড়বো, হোয়াট ইজ এ সাপ্লাই চেইন, দ্য অবজেক্টিভ অফ এ সাপ্লাই চেইন, দ্য ইম্পর্টেন্স of supply chain decisions, decision phases in a supply chain, process view of a supply chain, some examples of supply chain. এই 6টা জিনিস পড়বো। সাপ্লাই চেইন কাকে বলে, এর অবজেক্টিভ, এর গুরুত্ব, তাৎপর্য, সাপ্লাই চেইনের ডিসিশনের যে 3টা ফেজ আছে, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, একটা মধ্যমেয়াদী, আর একটা হচ্ছে স্বল্প মেয়াদী। আর এরপরে হচ্ছে সাপ্লাই চেইনের যে প্রসেস ভিউ, 2টা ভিউতে সাপ্লাই চেইনকে আমরা দেখতে পারি। একটা হলো পুশ পুল ভিউ, একটা হলো সাইকেল ভিউ, আর একটা পুশ পুল ভিউ। এই দুটো ভিউতে আমরা সাপ্লাই চেইনকে চিন্তা করতে পারি বা অ্যানালাইসিস করতে পারি। এই হচ্ছে আমাদের সাপ্লাই চেইন এর এই চ্যাপ্টারে আমাদের আলোচ্য সূচি। তো এক্ষেত্রে আমরা শুরু করি একটা একটা করে। হোয়াট ইজ দ্য সাপ্লাই চেইন? তো আপনাদেরকে আগে একটু জানিয়ে রেখে আমাদের নম্বর বন্টনের সিস্টেম, আমরা অ্যাটেন্ডেন্সে কোনো নম্বর রাখবো না। মূলত আমরা প্রত্যেকটা ক্লাসেই কিছু হাতের কাজ করাবো, মানে ক্লাস ওয়ার্ক করাবো। সেই ক্লাস ওয়ার্কের নম্বরগুলোই আলটিমেটলি আপনাদের ক্লাস পারফরমেন্স নম্বর হিসেবে অ্যাড হবে। এর বাইরে আমরা ক্লাস টেস্ট নেবই, আবার অ্যাসাইনমেন্টও থাকবে। সুতরাং আপনার ওই নম্বরগুলো পেতে হলে আপনাকে রেগুলার ক্লাসে আসতে হবে এবং ক্লাস যে টাস্কগুলো দেওয়া হবে সেগুলোতে অংশগ্রহণ করতে হবে। আজকে আপনাদেরকে এই রিলেটেড কিছু কাজ করাবো ইনশাআল্লাহ। শুরুতেই আমরা দেখছি যে সাপ্লাই চেইন কাকে বলে। দেখেন,
A supply chain consists of all parties involved directly or indirectly in fulfilling a customer request. কাস্টমারের কোনো ডিমান্ড বা কোনো রিকোয়েস্ট বা কোনো অর্ডার ফুলফিল করার সাথে জড়িত যতগুলো পক্ষ আছে সবগুলো মিলেই হলো সাপ্লাই চেইন। সেই পক্ষগুলো ডিরেক্টলি হোক আর ইনডিরেক্টলি হোক। আবার বলছি, একজন কাস্টমারের রিকোয়েস্ট অথবা অর্ডার ফুলফিল করার সাথে জড়িত সরাসরি কিংবা পরোক্ষ যতগুলো পক্ষ আছে সবগুলো পক্ষ মিলেই হলো একটা সাপ্লাই চেইন। ক্লিয়ার? এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে মুহিব? জি স্যার। আচ্ছা, তাহলে সাপ্লাই চেইনটা আমাদের কাছে ক্লিয়ার যে কাস্টমারের ডিমান্ড ফুলফিল করার সাথে রিলেটেড যতগুলো পক্ষ আছে ডিরেক্টলি হোক আর ইনডিরেক্টলি হোক সবগুলো পার্টিকেই আমরা সাপ্লাই চেইনের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করছি, বা সবগুলো পার্টি মিলেই সাপ্লাই চেইন। চেইন মানেই তো সেখানে কয়েকটা পক্ষ থাকবে। কোন কোন পক্ষ? কাস্টমারের অর্ডার ফুলফিল করার সাথে জড়িত পক্ষ। আমরা বলতে পারি তাহলে সাপ্লাই চেইনের একেবারে সবচেয়ে প্রাইম ফোকাস হচ্ছে কাস্টমার। কাস্টমারের সাথেই হলো সবকিছু জড়িত। কাস্টমার অর্ডার যেভাবে দেয়, যে ধরনের দেয়, সেই ধরন এবং সেই স্টাইল আমাদের সাপ্লাই চেইনের উপরে প্রভাব পড়ে, প্রত্যেকটা পক্ষের উপরে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা সাপ্লাই চেইন মধ্যে যতগুলো স্টেজ থাকে দেখেন, একেবারে সবার শেষে এখানে বলা আছে কাস্টমার, মানে পৌঁছায় সবার শেষে কাস্টমারের কাছে, কিন্তু ইনফরমেশনটা যায় কাস্টমার থেকে। সে অর্ডার করে এবং সেগুলোর সাপেক্ষেই সবাই মাল সাপ্লাই দিতে থাকে। সাপ্লাই চেইনের পক্ষগুলো দেখেন, কাস্টমার, তারপরে হচ্ছে কনজিউমার, কাস্টমার, ডিস্ট্রিবিউশন, ম্যানুফ্যাকচারিং, সাপ্লায়ার, র মেটেরিয়ালস, এরা সবাই সাপ্লাই চেইনের পক্ষ বা স্টেজ। ফার্স্ট স্টেজে থাকবে কাস্টমার। আমরা কাস্টমারকে এখানে দুভাগে ভাগ করেছি, কনজিউমার আর কাস্টমার। কনজিউমার আর কাস্টমারের মধ্যে তফাৎ নিশ্চয়ই আপনাদের মনে আছে, বলতে পারবেন কেউ? Sir, consumer and customer both are same না sir? না, একটু তফাৎ আছে। কনজিউম শব্দের অর্থ কি মনে আছে? কনজিউম শব্দের অর্থ হচ্ছে স্যার গ্রহণ করা বা ভোগ করা, ভোগ করা। ইউজ করা বা ভোগ করা যেটা বলি। তাহলে কনজিউমার হচ্ছে কি? জি স্যার। আর কাস্টমার হচ্ছে ক্রেতা। ও যিনি যিনি ক্রেতা তিনি ক্রয় করলেন কিন্তু তিনি ভোগ নাও করতে পারেন। জি জি। যিনি ভোক্তা তিনি ওটা নিজেই ভোগ করেন। তো একজন ক্রেতা কনজিউমার হতে পারে, বাট একজন কনজিউমার অবশ্যই ক্রেতা। মানে একজন কনজিউমার ক্রেতা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু একজন কাস্টমার হচ্ছে ফুল ক্রেতা। তো কাস্টমারের মধ্যে কনজিউমার থাকতে পারে, আবার কাস্টমার অন্য কারোর জন্যও কিনতে পারে। তো আমরা কাস্টমারকে দুভাগে ভাগ করছি। একজন কাস্টমার কিন্তু কনজিউমারের অর্ডার অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী কিনে। আমি আমার বাচ্চার জন্য যেটা কিনি আমি কিন্তু তার ইচ্ছাটাকে অনেক সময় সামনে রাখি। আমি আমার পরিবারের যার জন্যই কিনি, তো তার ইচ্ছা বা তার প্রয়োজন বা তার সমস্যা এগুলোকে সামনে রেখেই তার জন্য জিনিসটা কিনি। সুতরাং সে হলো আমার আলটিমেট ফোকাস। সে হলো কনজিউমার, আমি হলাম ক্রেতা। তো কাস্টমার হলো প্রথম পক্ষ। এরপরে হচ্ছে হোলসেলার, রিটেইলার, এদেরকে আমরা ডিস্ট্রিবিউশনের আওতায় রাখছি। হোলসেলার, রিটেইলার। আর তার আগে হলো ম্যানুফ্যাকচারার, তারপরের স্টেপ আমরা বলবো ম্যানুফ্যাকচারার, তারপরে স্টেপ হচ্ছে সাপ্লায়ার। সাপ্লায়ার মানে কি? যারা উৎপাদন করে না সরি সাপ্লাই করে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারারদের কাছে, যারা র মেটেরিয়াল সাপ্লাই দেয় তাদেরকে আমরা সাপ্লায়ার বলি। তো র মেটেরিয়াল সাপ্লায়ার, আর র মেটেরিয়াল সাপ্লায়াররা আবার সংগ্রহ করে হচ্ছে মাঠ থেকে, মানে যারা র মেটেরিয়াল প্রডিউসার আছে তাদের থেকে উৎপাদন সংগ্রহ করে। মোটামুটি আমরা এই কয়েকটা স্টেজে ভাগ করতে পারি, কনজিউমার, কাস্টমার, ডিস্ট্রিবিউটর, তারপরে ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার, র মেটেরিয়াল। তবে এর প্রত্যেকটা পক্ষের মাঝখানে যে ফাঁকাটুকু আছে, ফাঁকায় আসলে আমরা ট্রান্সপোর্টার যোগ করে দিতে পারি। প্রত্যেকটা ঘাটে ঘাটে ট্রান্সপোর্টার, সে ওর থেকে ওর কাছে পৌঁছে দেয়। হোলসেলার, রিটেলের মাঝখানে ট্রান্সপোর্টার থাকতে পারে,
তারপরে হোলসেলারদের কাছে ম্যানুফ্যাকচারাররা ট্রান্সপোর্টিং এর মাধ্যমে পৌঁছে দেয়, ম্যানুফ্যাকচারার আবার সাপ্লায়ারের কাছ থেকে মাল নেয়, মাঝখানে একটা ট্রান্সপোর্ট কাজ করে। তো সাপ্লাই চেইন স্টেজ গুলো আমাদের কাছে ক্লিয়ার, আমরা এই স্টেজ গুলো বারবার প্রয়োজন হবে, সুতরাং আশা করি আপনাদের সমস্যা হবে না, মনে রাখবেন। জি স্যার। তো এখন আমরা যদি দেখি যে সাপ্লায়ারের জাস্ট আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, যে র মেটেরিয়ালস, সেখান থেকে সাপ্লায়ার, সাপ্লায়ার থেকে ম্যানুফ্যাকচারার, সেখান থেকে ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটর থেকে রিটেইলার, রিটেইলার থেকে কনজিউমার। এই হলো স্টেজ গুলো। এবার আমরা একটু দেখবো দ্য অবজেক্টিভস অফ এ সাপ্লাই চেইন। একটা সাপ্লাই চেইনের লক্ষ্য কি? সাপ্লাই চেইনের মূল লক্ষ্য হচ্ছে টু ম্যাক্সিমাইজ দ্য ওভারঅল ভ্যালু জেনারেটেড। পুরো সাপ্লাই চেইন জুড়ে যে ভ্যালু তৈরি হয়, সেই ভ্যালুটা যত বেশি ম্যাক্সিমাইজ করা যায়। এই ভ্যালু মানে কি? ভ্যালু মানে হচ্ছে সাপ্লাই চেইন সারপ্লাস, উদ্বৃত্ত। তো সাপ্লাই চেইন সারপ্লাস বলতে বোঝায় যে যা ভ্যালু তৈরি করা হয়েছে এবং সেটা তৈরি করতে গিয়ে যত খরচ হয়েছে, এই খরচটুকু বাদ দিলে যে বাড়তিটুকু থাকে, সেটাই হচ্ছে ভ্যালু। এই ভ্যালুটুকু যত বেশি ম্যাক্সিমাইজ করা যায়, এটা নিয়ে আমরা আরো বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ সামনে। অবজেক্টিভস অফ সাপ্লাই চেইন। এরপরে আমরা দেখি দ্য ইম্পর্টেন্স অফ সাপ্লাই চেইন ডিসিশনস। সাপ্লাই চেইন ডিসিশনের ইম্পর্টেন্স গুলো কি কি? আমরা এইখানে ইম্পর্টেন্স আলাদা করে পড়বো না, আমরা শুধু কয়েকটা কোম্পানির উদাহরণ দেখাবো যে কেন তারা সাপ্লাই, মানে কিভাবে তারা সাপ্লাই চেইন ব্যবহার করে সুবিধা পেয়েছে, অথবা মানে সাপ্লাই চেইনের প্রপার ব্যবহার করতে না পারার কারণে ভুক্তভোগী হয়েছে। এখানে আমরা 6 নাম দেখতে পাচ্ছি। এই 6টা কোম্পানির মধ্যে 3টা হচ্ছে যারা সাপ্লাই চেইনকে ইউজ করে সফল হয়েছে, আর 3টা কোম্পানি আছে যারা সাপ্লাই চেইন ব্যবহার করে সফলভাবে ব্যবহার করতে পারেনি, এবং যে কারণে তারা পুরো বিজনেসে ব্যাপকভাবে মার খেয়েছে। তো এই 3টা কোম্পানির মধ্যে আমাজন, 7-Eleven জাপান আর ওয়ালমার্ট, এই 3টা হচ্ছে সাকসেসফুল কোম্পানি ইউজিং দ্য সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি। অন্যদিকে যে 3টা ব্যর্থ হয়েছে, সে 3টা হচ্ছে ওয়েব ভ্যান অ্যান্ড কজমো, বোর্ডার্স আর ডেল। তারা সাপ্লাই চেইনের স্ট্র্যাটেজি ঠিকমতো নিতে পারেনি, এবং যার ফলে তাদেরকে বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। পরে অবশ্য তারা কাটিয়ে উঠেছে। তো তাদের ক্ষতির পেছনেও সাপ্লাই চেইনের ডিসিশনের অভাব, আর প্রথম যে 3জনের কথা বললাম তাদের সফলতার পেছনেও সাপ্লাই চেইনের অবদান আছে। আমরা এগুলোর কেস স্টাডি গুলো আমরা পড়বো, এবং আমরা পড়বো না, মানে আমি পড়বো না, আপনারা পড়বেন। আপনাদেরকে আমি কেস স্টাডি গুলো দেবো, এবং আপনারা পড়ে আমাদেরকে ক্লিয়ার করবেন। তো এরপরে আমরা দেখছি ডিসিশন ফেজেস ইন সাপ্লাই চেইন। ডিসিশন ফেজেস ইন এ সাপ্লাই চেইন, একটা সাপ্লাই চেইনে যে সিদ্ধান্ত গ্রহণ, এর যে 3টা ধাপ, সেই ধাপগুলো কি কি? নাম্বার 1 হলো সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি অর ডিজাইন, নাম্বার 2 হচ্ছে সাপ্লাই চেইন প্ল্যানিং, নাম্বার 3 হচ্ছে সাপ্লাই চেইন অপারেশন। তো সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি অর ডিজাইন হচ্ছে এখানে মূলত দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো নেওয়া হয়। আপনারা এগুলোর সাথে অনেকেই পরিচিত। দীর্ঘমেয়াদী 1 বছর বা মানে 5 বছর বা 10 বছর মেয়াদী যে ডিসিশন গুলো নেওয়া হয়, সেগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন। আমরা কোন ধরনের পরিবহন ইউজ করব, তারপরে আমরা কোন ধরনের কাস্টমারের কাছে বা মোট কয়টা স্টেজ আমরা ইউজ করব, কোন রুট ইউজ করব, এইগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী। দ্বিতীয় হচ্ছে সাপ্লাই চেইন প্ল্যানিং, এটা হলো মধ্যমেয়াদী, 1 থেকে 3 বছর ধরেন। আর সাপ্লাই চেইন অপারেশন হলো আরো স্বল্পমেয়াদী। তো এই 3টা স্টেজের বা 3টা ফেজ আছে সাপ্লাই চেইন ডিসিশন, এটা আমরা বিস্তারিত আর একটু পরে আলোচনা করব। এরপর আমরা দেখব প্রসেস ভিউ অফ এ সাপ্লাই চেইন।
সাপ্লাই চেইনের আমরা প্রসেস ভিউ অর্থাৎ সাপ্লাই চেইনের টোটাল প্রসেসকে কোন কোন দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পারি সেরকম দুটো স্টেজ উল্লেখ করবো। একটা হচ্ছে সাইকেল ভিউ আর একটা হলো পুশ পুল ভিউ। সাইকেল ভিউ আর পুশ পুল ভিউ। সাইকেল মানে কি ইমন? ইমন সাইকেল মানে কি? ইমন কি শুনতে পাচ্ছেন? আব্দুল্লাহ আল মামুন। জি স্যার। সাইকেল বলতে কি বোঝায়? চক্র স্যার। চক্র, থ্যাংক ইউ। সাইকেল ভিউ মানে হচ্ছে চক্র বা বৃত্ত আকারে যে আমরা যখন দেখবো প্রত্যেকটা স্টেজকে একটা বৃত্ত হিসেবে কল্পনা করব। আর পুশ পুল ভিউ, পুশ মানে কি? ঠেলে দেওয়া স্যার। ইয়েস। আর পুল? টানা। টেনে তোলা, রাইট। তাহলে পুশ পুল ভিউ আর সাইকেল ভিউ, একটা হচ্ছে বৃত্তাকারের ভিউ আর একটা হলো পুশ পুল ভিউ, ঠেলে দেয়া অথবা টেনে তোলার। এই দুটো ভিউতে সাইকেল মানে সাপ্লাই চেইনের স্টেজ গুলোকে চিন্তা করা যায়। এই দুটো ভিউ আমরা এখন দেখব। প্রথমে আমরা সাইকেল ভিউ গুলো দেখি। সাইকেল ভিউ অফ সাপ্লাই চেইন। তো সাইকেল ভিউ হচ্ছে, দেখেন টোটাল স্টেজ গুলোকে আমরা চারটা সাইকেলে কল্পনা করেছি। স্টেজ গুলোকে না, স্টেজের মাঝখানের যে ইন্টারফেস আছে ওই জায়গাটাতে আমরা একটা সাইকেল কল্পনা করেছি। স্টেজ গুলো আমরা যদি দেখি, কাস্টমার, তারপর রিটেইলার, ডিস্ট্রিবিউটর, ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার, এই তো মূলত স্টেজ, তাই না? একটু আগে আমরা পড়েছি। তো এই পাঁচটা স্টেজের প্রতি দুইটা স্টেজের মাঝে একটা বৃত্ত কল্পনা করা হয়েছে। সেই বৃত্তগুলোর আলাদা আমরা নাম দিয়েছি। যেমন দেখেন, কাস্টমার থেকে রিটেইলার এর মাঝখানে যে সাইকেলটা কল্পনা করা হয়েছে সেটার নাম হলো কাস্টমার অর্ডার সাইকেল। রিটেইলার থেকে যে ডিস্ট্রিবিউটর এর মাঝে যে সাইকেলটা কল্পনা করা হয়েছে সেটা হলো রিপ্লেনিশমেন্ট সাইকেল। ডিস্ট্রিবিউটর থেকে ম্যানুফ্যাকচারার এর মাঝে যে একটা সাইকেল কল্পনা করা হয়েছে এটার নাম হলো প্রোডাকশন সাইকেল। এবং ম্যানুফ্যাকচারার থেকে সাপ্লায়ার এর মাঝে যে একটা সাইকেল আমরা দেখতে পাচ্ছি এটাকে নাম দিয়েছি আমরা সোর্সিং সাইকেল। তো অর্ডার সাইকেল, রিপ্লেনিশমেন্ট সাইকেল, প্রোডাকশন সাইকেল আর হলো সোর্সিং সাইকেল। বিভিন্ন বইতে বিভিন্ন রকম নাম কিছু কম বেশি থাকে। যেমন আমরা আপনাদেরকে যে বইটা দিয়েছি সেই বইটাতে প্রথমটা হচ্ছে কাস্টমার অর্ডার সাইকেল, দ্বিতীয়টা রিপ্লেনিশমেন্ট সাইকেল, তৃতীয়টা হলো প্রোডাকশনের জায়গায় লেখা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সাইকেল, আর চতুর্থ যেটা সোর্সিং সাইকেল এখানে বলা হয়েছে প্রকিউরমেন্ট সাইকেল। প্রকিউরমেন্ট সাইকেল। তো টোটালি আমরা চারটা সাইকেল এখানে দেখতে পাচ্ছি। জি, এখন প্রশ্ন হচ্ছে রিপ্লেনিশমেন্ট শব্দের অর্থ কি? রিপ্লেনিশমেন্ট শব্দের অর্থ কি কে বলতে পারবেন? ইমন না স্যার, বলতে এটার পারছেন? অর্থটা জানা নেই স্যার। রিপ্লেনিশমেন্ট মানে হলো পুনরায় ভর্তি করা, রিফিল করা। অর্থাৎ কাস্টমার যখন দোকানদারকে অর্ডার দেয়, দোকানদার সেই প্রোডাক্টটা শেলফ থেকে বের করে কাস্টমারকে যখন দেয় শেলফটা খালি হয়ে যায়। তো সেই রিটেইলার তখন কি করে, সেটা আবার হোলসেলার বা ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে নিয়ে তার শেলফটা পূর্ণ করে। কাস্টমারকে দিলেই খালি হয়ে যায়, সে আবার সেটাকে পূর্ণ করে নেয়। তো সে ততক্ষণ পর্যন্ত পূর্ণ করে না যতক্ষণ পর্যন্ত খালি হয় না। তো ডিস্ট্রিবিউটর অপেক্ষায় থাকে কখন রিটেইলার তার কাছ থেকে আবার একটা মালের অর্ডার দিবে, কখন কাস্টমার তার রিটেইলারের জিনিস নিয়ে রিটেইলারের জায়গা খালি করবে। তো এই জন্য এটাকে আমরা বলছি রিপ্লেনিশমেন্ট সাইকেল। আর প্রকিউরমেন্ট এই শব্দের সাথে কি আপনারা পরিচিত আছেন? প্রকিউরমেন্ট জি স্যার। মানে কি? মানেটা হচ্ছে স্যার প্রকিউরমেন্ট, স্যার মনে করতে পারতেছি না স্যার, কিন্তু স্যার। প্রকিউরমেন্ট মানে র ম্যাটেরিয়াল সংগ্রহ করা। আচ্ছা স্যার। কোম্পানিতে প্রকিউরমেন্ট ডিভিশন আছে, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট আছে।
যাদের কাজই হলো মাঠ থেকে র মেটেরিয়াল নিয়ে আসা। যেমন সিগারেট কোম্পানিগুলোর প্রকিউরমেন্ট ডিভিশনের কাজ হলো তামাক সংগ্রহ করে। আপনার তামাক সংগ্রহ করে। কৃষকরা কে কে কোন এলাকায় তামাক উৎপাদন করেছে তাদেরকে টাকা ঋণ দেয়, তারপরে Yes, sir. উৎপাদন করার পরেই সেগুলো আবার ভর্তি করে নিয়ে আসে। রাঁধুনি সরিষার তেল, এরা হচ্ছে সরিষা চাষীদের কাছ থেকে তাদের মানে মতো পছন্দ মতো সরিষা নিয়ে আসে। তারপরে জুস কোম্পানিগুলো তারা আম এগুলো মাঠ থেকে নিয়ে আসে। এই যে র মেটেরিয়াল গুলোকে ফিল্ড থেকে কালেকশন করা, এই কাজটাকে বলা হয় প্রকিউরমেন্ট। তো ম্যানুফ্যাকচারার টু সাপ্লায়ারের যে সাইকেলটা, এটাকে আমরা সোর্সিং সাইকেল বা প্রকিউরমেন্ট সাইকেল বলতে পারি। চারটা সাইকেল আমরা পেলাম এখানে: অর্ডার সাইকেল, রিপ্লেনিশমেন্ট সাইকেল, প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং সাইকেল, এবং সর্বশেষ প্রকিউরমেন্ট অর সোর্সিং সাইকেল। মুহিব, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আমরা চারটা সাইকেল পেলাম। এখন এই যে প্রত্যেকটা সাইকেল, এই সাইকেলগুলোকে আমরা সাব সাইকেলে চিন্তা করতে পারি, সাব প্রসেস। অর্থাৎ এই সাইকেলগুলোর মধ্যে কি কি থাকে? সাইকেল মানেই তো শুরু এবং শেষ আছে, ঘুরে আসে বারবার একই জিনিস, কাজগুলো ঘুরে আসে। তাহলে কি কি কাজ হয় এক একটা সাইকেলে? আমরা বলতে চাই যে প্রত্যেকটা সাইকেলেই কয়েকটা কাজ হয়। সেই কাজগুলো আমরা এখন একটু দেখি। দেখেন, এই যে আমরা ছয়টা এখানে দেখতে পাচ্ছি, এই ছয়টাই হলো সাইকেল, মানে সাইকেলের ভেতরের কাজ। এক একটা সাইকেলের ভেতরে এই ছয়টা কাজ হয়। কি কি? নম্বর ওয়ান হচ্ছে সাপ্লায়ার স্টেজ মার্কেটস প্রোডাক্ট, অর্থাৎ সাপ্লায়ার স্টেজ হচ্ছে যে বিক্রেতা, তাকে আমরা বলছি সাপ্লায়ার। যেমন দেখেন, এই যে প্রথম স্টেজে কাস্টমার টু রিটেইলার, এখানে বিক্রেতাকে আর ক্রেতাকে। ইমন, ইমন শুনতে পাচ্ছেন? মুহিব, জি স্যার। যে কাস্টমার এবং রিটেইলার, এখানে কে বিক্রেতা কে ক্রেতা? স্যার কাস্টমার বলতে তো এখানে অবশ্যই কাস্টমার হচ্ছে ক্রেতা আর রিটেইলার হলো বিক্রেতা, মানে খুচরা বিক্রেতা, উনি তো বিক্রি করেন। জি রিটেইলার তো স্যার। ডিস্ট্রিবিউটর। এই দুজনের মধ্যে কে ক্রেতা কে বিক্রেতা? ডিস্ট্রিবিউটর হচ্ছে বিক্রেতা, হুম, আর রিটেলার হচ্ছে ক্রেতা। ক্রেতা, কাস্টমার। রিটেল হলো কাস্টমার, ডিস্ট্রিবিউটর হচ্ছে সাপ্লায়ার। জি তো আগের সাইকেল আমরা দেখলাম কাস্টমার হচ্ছে কাস্টমার, রিটেলার হচ্ছে সাপ্লায়ার, সে মাল সাপ্লাই দেয় টাকার বিনিময়ে। আর পরের সাইকেলে আমরা দেখতেছি রিটেলার হলো কাস্টমার আর ডিস্ট্রিবিউটর হলো সাপ্লায়ার। তারপরের সেকশনে আমরা দেখছি ডিস্ট্রিবিউটর আর ম্যানুফ্যাকচারার, এখানে কে রিটেইলার, মানে কে কাস্টমার আর কে সাপ্লায়ার? ম্যানুফ্যাকচার হচ্ছে সাপ্লায়ার, হ্যাঁ, আর ডিস্ট্রিবিউটর হচ্ছে আর ডিস্ট্রিবিউটর হচ্ছে সেল করবে স্যার। কাস্টমার। সে তো ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনে, কিনেই না সে জি জি জি। রিটেইলারদেরকে দেয়। আর লাস্ট সাইকেল যেটা সোর্সিং সাইকেল অথবা প্রকিউরমেন্ট সাইকেল, এখানে কে ক্রেতা কে সাপ্লায়ার? সাপ্লায়ার হচ্ছে যিনি সাপ্লায়ার উনি সাপ্লায়ার, অনেক সাপ্লায়ার, আর ম্যানুফ্যাকচারার হচ্ছে এখানে ম্যানুফ্যাকচার হচ্ছে কাস্টমার। কাস্টমার। তাহলে প্রত্যেকটা সাইকেলেই আমরা দেখতে পাচ্ছি একজন সাপ্লায়ার থাকে একজন কাস্টমার থাকে। এখন আমরা দেখি এই প্রত্যেকটা সাইকেলের মধ্যে কি কাজ হয়। দেখেন, প্রথমেই সাপ্লায়ার স্টেজ মার্কেটস প্রোডাক্ট, তার মানে যিনি বিক্রেতা তিনি প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসেন। এরপরে বায়ার স্টেজ প্লেসেস অর্ডার, বায়ার স্টেজ যিনি বায়ার, যেমন প্রথম সাইকেলে বায়ার হচ্ছে কাস্টমার, দ্বিতীয় সাইকেলে বায়ার হচ্ছে রিটেইলার, তাই না? তৃতীয় সাইকেলে বায়ার হচ্ছে ডিস্ট্রিবিউটর,
চতুর্থ সাইকেলে বায়ার হচ্ছে ম্যানুফ্যাকচারার। তাহলে বায়ার কি করে, সে সাপ্লায়ারের কাছে অর্ডার দেয় যে আমার এত মাল লাগবে। তৃতীয় কাজটা দেখেন, সাপ্লায়ার স্টেজ রিসিভস অর্ডার, মানে যিনি সাপ্লায়ার, প্রথম স্টেজে সাপ্লায়ার হচ্ছে রিটেইলার, দ্বিতীয় সাইকেলে সাপ্লায়ার হচ্ছে ডিস্ট্রিবিউটর, তৃতীয় সাইকেলে সাপ্লায়ার হচ্ছে ম্যানুফ্যাকচারার, চতুর্থ সাইকেলে সাপ্লায়ার হচ্ছে সাপ্লায়ার নিজেই, মানে যাকে আমরা সাপ্লায়ার নাম দিচ্ছি সেই। তো এখানে সাপ্লায়ার তখন কি করে, ওই অর্ডারটা রিসিভ করে, রিটেইলার কাস্টমার থেকে অর্ডার রিসিভ করে, ডিস্ট্রিবিউটর রিটেইলারের কাছ থেকে অর্ডার রিসিভ করে, ম্যানুফ্যাকচারার ডিস্ট্রিবিউটর থেকে অর্ডার রিসিভ করে, আর সাপ্লায়ার ম্যানুফ্যাকচারারের অর্ডার গুলো রিসিভ করে। গেল 3 নম্বর ধাপ। 4 নম্বর ধাপ হচ্ছে সাপ্লায়ার স্টেজ সাপ্লাইজ অর্ডার। এবার সাপ্লায়ার স্টেজ অর্থাৎ বিক্রেতা সাপ্লায়ার সাপ্লাই দেয় ম্যানুফ্যাকচারারকে, ম্যানুফ্যাকচারার সাপ্লাই দেয় ডিস্ট্রিবিউটরকে, ডিস্ট্রিবিউটর সাপ্লাই দেয় রিটেইলারকে, রিটেইলার সাপ্লাই দেয় কাস্টমারকে। তার মানে যিনি সাপ্লায়ার তিনি এবার মাল সাপ্লাই দিচ্ছেন, অর্ডার অনুযায়ী মাল সাপ্লাই দিচ্ছেন। পঞ্চম ধাপ আমরা দেখি বায়ার স্টেজ রিসিভস সাপ্লাই। এখানে যারা বায়ার আছে তারা কি করে, সাপ্লাইটা রিসিভ করে। যেমন কাস্টমার রিসিভ করে রিটেইলারের কাছ থেকে, রিটেইলার রিসিভ করে ডিস্ট্রিবিউটর থেকে, ডিস্ট্রিবিউটর রিসিভ করে ম্যানুফ্যাকচারার থেকে, এবং ম্যানুফ্যাকচারার রিসিভ করে সাপ্লায়ার থেকে। সর্বশেষ স্টেজ হচ্ছে বায়ার রিটার্নস রিভার্স ফ্লোজ টু সাপ্লায়ার অর থার্ড পার্টি। বায়ার রিটার্ন দেয়। কি রিটার্ন দেয়? দুটো জিনিস রিটার্ন দেয়, একটা হচ্ছে টাকা, সে দাম দিয়ে দেয়, আর আরেকটা হচ্ছে যে উদ্বৃত্ত মাল। কখনো কখনো কোনো ডিফেক্ট যদি থাকে, অর্ডারের বাইরে যদি থাকে, নির্দিষ্ট স্পেসিমেন বা নির্দিষ্ট মডেল যদি তার অর্ডার অনুযায়ী সে না পায়, ম্যাচ না করে, তাহলে সেটা সে ফেরত দেয়। তাহলে সে হয় কখনো কখনো মাল ফেরত দেয়, আর আর হচ্ছে টাকা ফেরত দেয়। টাকাটা আবার কোথায় কোথায় যায়, ওখান থেকে আবার এদিকে আসে। আলটিমেট যে বায়ার সে কি করে, মালটা রিসিভ করার পর টাকা হাতে পায়, টাকা হাতে পায় সে পেয়ে সে পরের স্টেজকে দেয়, তারপরের স্টেজকে দেয়, তারপরের স্টেজকে দেয়, এভাবে একেবারে শেষ মাথা পর্যন্ত টাকাগুলো চলে যায়। এই টাকাটা হাতে হাতেও হতে পারে, আবার থার্ড পার্টির মাধ্যমে হতে পারে। দেখেন 6 নম্বর বক্সের ভিতর কি লেখা আছে, বায়ার রিটার্নস রিভার্স ফ্লোজ টু সাপ্লায়ার অর থার্ড পার্টি। সরাসরি বিক্রেতার হাতে টাকা দেয় অথবা থার্ড পার্টি। থার্ড পার্টি কে? থার্ড পার্টির হাতে কখনো কখনো দাম দিয়ে দেয়, সেই থার্ড পার্টি কে বলতে পারেন? মুহিব, থার্ড পার্টি কাস্টমার কখনো বিক্রেতার কাছে সরাসরি টাকা দেয়, কখনো থার্ড পার্টিকে টাকা দেয়। থার্ড পার্টি কে? থার্ড পার্টি হচ্ছে বিকাশ, আচ্ছা, থার্ড পার্টি হচ্ছে নগদ, থার্ড পার্টি হচ্ছে ব্যাংক। জি স্যার। তো এই থার্ড পার্টির কাছে কখনো দেয়, তো থার্ড পার্টির হাত হয়ে সেগুলো ঘুরে ঘুরে আলটিমেটলি যারা মূল সেলার তাদের কাছে চলে যায়। প্রত্যেকটা সাইকেলে এই সব কাজগুলো ঘটে, প্রত্যেকটা সাইকেলে। আমরা এখানে কয়টা সাইকেল পেয়েছিলাম? 4টা সাইকেল। অর্ডার সাইকেল, রিপ্লেনিশমেন্ট সাইকেল, তারপরে প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং সাইকেল, আর হচ্ছে সোর্সিং বা প্রকিউরমেন্ট সাইকেল। প্রত্যেকটা সাইকেলে এই 6টা ঘটনা ঘটে। ক্লিয়ার? 6টা যে সাব প্রসেস ভিউ আমরা দেখতে পাচ্ছি, সাব প্রসেসের এই কাজগুলো প্রত্যেকটা সাইকেলেই সংঘটিত হয়। এবারে আমরা দেখব পুশ পুল ভিউ। পুশ পুল ভিউ অফ সাপ্লাই চেইন। সাপ্লাই চেইনের পুশ পুল ভিউ। পুশ মানে তো ঠেলে দেয়া, আর পুল হচ্ছে টেনে তোলা। আমরা পুশ পুল ভিউ বলছি যে সাপ্লাই চেইনের যে স্টেজ গুলো আছে, যেমন বায়ার থেকে কাস্টমার, সরি কনজিউমার না, আমরা সরাসরি কাস্টমার বলি, কাস্টমার থেকে রিটেইলার, রিটেইলার থেকে হোলসেলার, হোলসেলার বা ডিস্ট্রিবিউটর, সেখান থেকে ম্যানুফ্যাকচারার, এবং সেখান থেকে সাপ্লায়ার। এই যে স্টেজ গুলো আছে, এই স্টেজের কখনো কখনো কোথাও কোথাও পুশ এবং কোথাও কোথাও পুল হয়। পুশ মানে হচ্ছে যে ইন এন্টিসিপেশন
the producer produce the product in anticipation of the demand, যখন সে আন্দাজ করে আগেই পণ্য উৎপাদন করে ফেলে, ডিমান্ড পাওয়ার আগেই উৎপাদন করে, সেটাকে আমরা বলি পুশ। যে এত পিস ডিমান্ড হতে পারে বা এত পিস বিক্রি করতে পারবো বলে আমি আশা করছি, এরকম আন্দাজ করেই অ্যান্টিসিপেট করেই যখন প্রডিউস করে রাখে, সেটাকে আমরা বলছি পুশ ভিউ। তার মানে সে এখন ওইটুকু বেচার জন্য চেষ্টা করবে, তার সেলসম্যান নিয়োগ করবে, বিজ্ঞাপন দিবে, তারপরে হাতে পায়ে ধরবে, দাম কমাবে, ফ্রি দিবে, এরকম দিয়ে সে তার টার্গেট ফিল আপ করবে। সে আগেই আন্দাজ করে একটা প্রডিউস করে নেয়, এটা হলো পুশ প্রসেস। এই যে স্টেজ বলছি, এই 5টা স্টেজের কোন কোন স্টেজে পুশ হয়। আর পুল প্রসেস হচ্ছে যখন কাস্টমার আগে অর্ডার দেয়, তারপর প্রডিউসার সেটা প্রডিউস করে, আগে প্রডিউস করে না, অর্ডার পাওয়ার পরে করে। তার মানে ইন অ্যান্টিসিপেশন না, ইন রেসপন্স, সাড়া দেয়। কাস্টমার যখন অর্ডার দেয়, অর্ডারের সাড়া হিসেবে সে তখন প্রডিউস করে। তাহলে যখন ইন রেসপন্স টু দ্য কাস্টমার ডিমান্ড প্রোডাকশন প্রডিউস করা হয়, তখন হচ্ছে পুল ভিউ। আর পুশ ভিউ হচ্ছে যখন ইন অ্যান্টিসিপেশন, আন্দাজ করে অগ্রিম প্রডিউস করে ফেলা হয় এবং পরবর্তীতে পুশ করে জোর করে ঠেলে বিক্রি করা হয়, সেটা হচ্ছে পুশ প্রসেস। দেখি ক্লিয়ার হয়েছেন কিনা পুশ এবং পুল। আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন ক্লিয়ার হচ্ছেন? মুহিব, জি স্যার। পুশ পুল ভিউ একটু বলবেন? পুশ ভিউ আর পুল ভিউ বলতে কি বোঝায়? পুশ পুল বলতে বোঝাচ্ছে যে কাস্টমার যখন কোনো প্রোডাক্ট বাই করবে রিটেলার থেকে, স্যার আপনি একটু ক্লিয়ার করে দিলে মনে হয় ভালো হবে। উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনি দোকানে যান, দোকানদার আপনাকে অর্ডার করার পরেই মাল ওজন করে, প্যাকেট করে, তারপর আপনার হাতে দেয়। তাহলে এখানটা হচ্ছে ফুল ভিউ, মানে আপনার অর্ডার পাওয়ার পরেই কেবল সে মাল প্যাকেট করে, তার আগে মালগুলো আলাদা থাকে, বস্তার ভেতরে থাকে। তাহলে আপনার পর এই জায়গাটা আমরা বলবো পুল ভিউ। আগে আপনার জন্য রেডি করে রাখে না, বা আপনার বাসায় নিয়ে গিয়ে তারপরে বিক্রি করে না। ফেরিওয়ালারা যখন আপনার বাসায় নিয়ে আসে, সেটা হচ্ছে পুশ, জোর করে বলে এক পিস নেন, ভালো আছে। আর দোকানে যখন আপনি যাচ্ছেন, গিয়ে অর্ডার করছেন, তারপরে সে আপনারটা মেপে দিচ্ছে, মানে সেটা স্যার হলো আমি শপে গিয়ে যেটা নিয়ে আসতেছি এটা হচ্ছে পুশ। মানে ওই অংশটুকু। আমরা তো বলছি যে 5টা স্টেজ আছে, আপনি ওর কাছে চাইছেন, ও তো আবার আরেকজনের কাছ থেকে আনবে, সে আবার আরেকজনের কাছ থেকে আনবে। তাহলে আপনি বলতে কাস্টমার টু দোকান, মানে এই যে জায়গাটুকুতে, এই জায়গাটুকুতে সাধারণত পুল হয়। কাস্টমার যখন নিজে গিয়ে নিয়ে আসবে, নিজে চাবে, হ্যাঁ, নিজে গিয়ে তখন যখন পুল চাইবে, হবে। অর্ডার করবে, এবং তারপরে যখন জি জি। আর রিটেইলার তার জন্য অর্ডার সাপ্লায়ার প্রস্তুত করবে, সেটা হচ্ছে পুল। সাপ্লায়ার জি, এরপরে তখন আবার সেটা পুশ হবে। হ্যাঁ, রিটেইলার আবার যখন হোলসেলারের কাছে বলে যে আমাকে একটা দেন, মানে আমাকে এত পিস মাল লাগবে, তখন হোলসেলার যদি সেটা আগে থেকেই রেডি করে রাখে, তাহলে আমরা বলবো পুশ। অর্থাৎ রিটেইলার চাওয়ার আগেই সে রিটেইলারকে বারবার ফোন দেয়, কয় পিস লাগবে ভাই, 2 বস্তা দেবো। তো এটা হচ্ছে আমরা বলবো পুশ, সে জোর করে বিক্রি করার চেষ্টা করছে, তার জিনিস আগে রেডি আছে। আর রিটেইলার যদি এমন হয় যে, মানে হোলসেলার যদি এমন হয় যে রিটেইলারের কাছ থেকে অর্ডার পরে বলে যে আমার মোট আহ এত পিস লাগবে, কারণ আমার 5 জন রিটেইলার আমাকে অর্ডার দিয়েছে, অর্থাৎ সে আগে মাল এনে জমা থাকলো না, সে রিটেইলারের কাছ থেকে অর্ডার পাওয়ার পর ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিয়ে আসলো। আমরা ডিস্ট্রিবিউটরের বলছি বা হোলসেল কথা বলছি।
এমন হয় যে সে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে রিটেলের কাছ থেকে অর্ডার পাওয়ার পরে, তাহলে হচ্ছে ফুল ভিউ। আর যদি এমন হয় যে সে আগেই মাল কিনে জমা করে রাখে এবং রিটেইলার চাওয়া মাত্র তাকে পাঠিয়ে দেয়, তাহলে এটাকে আমরা বলবো। বোঝা গেল? জি স্যার। ম্যানুফ্যাকচারার আবার মানে ম্যানুফ্যাকচারার যদি এমন করে যে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে অর্ডার পাওয়ার পরই সে মেশিনে মালপত্র উৎপাদন শুরু করে, তাহলে এটা হচ্ছে পুল ভিউ। তার মানে অর্ডার ইন রেসপন্স, অর্ডার পাওয়ার পরে সে কাজ করছে। আর ম্যানুফ্যাকচারার যদি এমন করে পিস বিক্রি হতে পারে, সে আগেই পণ্য উৎপাদন করে রাখে, তারপর ডিস্ট্রিবিউটরদের কাছে মেসেজ পাঠায় যে কত পিস লাগবে, তাহলে এটা হলো পুশ। এখন সে জোর করতে হবে, কারণ সে বানিয়ে ফেলছে অলরেডি, এখন সে ঠেলে বিক্রি করতে হবে, তাহলে তার স্টেজটা তখন হবে পুশ। যদি সে আগেই রেডি করে না রাখে, প্রস্তুত আছে, তার মেশিনারি রেডি আছে, শুধুমাত্র কাস্টমার অর্ডার দিলেই সে তৈরি করবে, তার মানে ডিস্ট্রিবিউটররা তাকে অর্ডার দিলেই সে মাল রেডি করে তারপর ডিস্ট্রিবিউটরের কাছে দিবে, তাহলে এটা হচ্ছে পুল। আর যদি এমন হয় যে সে আগেই তৈরি করে রাখে, এরপরে ডিস্ট্রিবিউটরদের কাছে সে বিক্রি করার চেষ্টা করে, বিভিন্ন ভাবে তাদের কাছে মার্কেটিং করে, তারপরে বিজ্ঞাপন দেয়, যোগাযোগ করে, এটা হবে পুশ। ম্যানুফ্যাকচারাররা আবার কেনে কার কাছ থেকে? র মেটেরিয়াল যারা খেতে উৎপাদন করে তাদের কাছে যদি ম্যানুফ্যাকচারার আগে অর্ডার দিয়ে রাখে যে ভাই আমার এত লাখ পিস বা এত এত টন সরিষা লাগবে, এত টন আম লাগবে, যদি সে অগ্রিম অর্ডার দিয়ে রাখে, এটা হলো, এই জায়গাটা হলো পুল ভিউ। আর যদি এমন হয় যে কৃষকেরা আগেই শস্য উৎপাদন করে তারপরে চেষ্টা করে ম্যানুফ্যাকচারের কাছে বিক্রি করার জন্য, তখন সেটা হবে পুশ ভিউ। মানে সে এখন জোর করতেছে, ঠেলে বিক্রি করতেছে। তার মানে হচ্ছে যে কোনো স্টেজ পুশও হতে পারে, পুলও হতে পারে, নির্ভর করে ওখানে বিক্রির এবং উৎপাদনের নেচারটা কেমন। মোহিত, এখন কি বুঝতে পেরেছেন? জি স্যার। ও, এখন যদি বুঝতেই পারেন তাহলে আমাকে একটু বলেন, একটা চাইনিজ রেস্টুরেন্টে কোন কোন স্টেজ পুল আর কোন কোন স্টেজ পুশ হবে? সরি স্যার, কোশ্চেনটা একবার। একটা একটা চাইনিজ রেস্টুরেন্টে কোন কোন স্টেজ পুল হবে আর কোন কোন স্টেজ পুশ হবে? স্যার রেস্টুরেন্টে যদি আমরা যাই, কাস্টমার আমরা যদি গিয়ে কোনো কিছু অর্ডার দিই, দেন তারা যদি আমাদেরকে সার্ভ করে, তখন সেটা পুল হবে। হুম, আর যদি কাস্টমার আর যদি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যদি দেখা যাচ্ছে যে বাইরের সামনে কোনো অফার করলো যে এত পার্সেন্ট অফার, আপনারা আসেন আমরা ছাড় দিচ্ছি, হুম। তখন সেটা পুশ হবে। অর্থাৎ তারা তাদের ওখানে প্রোডাক্ট অতিরিক্ত হয়ে গেছে, তাদেরকে সেল করতে হবে, না সেল করলে তাদের লস হয়ে যাবে, ওই সময় তারা জোর করে নিয়ে আসার চেষ্টা করছে কাস্টমারদেরকে, তখন সেটা পুশ হবে। আমরা সাধারণত চাইনিজ রেস্টুরেন্টের নেচারটা কি জানি? তারা কি আগেই রান্না করে রাখে নাকি অর্ডার দেওয়ার পরে রান্না করে? স্যার এটা আমার জানা নাই আসলে। এই চাইনিজে আপনি খান নাই কখনো? স্যার খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু আমার রেস্টুরেন্টে ওইভাবে নর্মাল যাওয়া আসা রেস্টুরেন্টে কম হয়। নর্মাল রেস্টুরেন্টে হচ্ছে আগেই তৈরি করে রাখে, যেমন সিঙ্গারাওয়ালার আগেই সিঙ্গারা বানাই রাখে, আচ্ছা আচ্ছা, জি পরোটাওয়ালার স্যার। আগেই পরোটা বানিয়ে রাখে। জি কিন্তু জি চাইনিজে হচ্ছে আপনি অর্ডার পরে ওরা ফ্রিজ থেকে জিনিস বের করে, স্যার তারপরে হচ্ছে এই আপনার। তাহলে স্যার এই ক্ষেত্রে পুল হবে, কারণ তারা তো প্রোডাক্ট আগে থেকে তৈরি করেনি, স্যার আমরা অর্ডার বুফে দেওয়ার রেস্টুরেন্ট, পরে তৈরি করছে। বুফে যেসব রেস্টুরেন্ট অফার করে সেগুলো তো স্যার পুশ পুশ সাইকেলের মধ্যেই পড়ে স্যার। হ্যাঁ, এগুলো পুষের মধ্যে পড়বে। আবার বুফে যদি এমন হয় যে তাদের সিস্টেমটা বুফে, কিন্তু লোকেরা আগে একদিন আগে তাকে অর্ডার দিয়ে রাখতে হবে, এরপরেই তারা রান্না করবে, তখন হচ্ছে জি push। আচ্ছা, তো দোকানদাররা যে চাইনিজ রেস্টুরেন্ট কোম্পানি বা চাইনিজ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ, তারা যখন মুরগি তারপরে চাল এগুলো বাজার থেকে কিনে আনে, এই সাইকেল কি পুশ না পুল? স্যার এটা বলেন তো। যখন কিনে নিয়ে আসতেছে, আহ
অন্য কারো কাছ থেকে কর্তৃপক্ষ যেটা কিনে নিয়ে আসতেছে, এটা হচ্ছে চাইনিজ কর্তৃপক্ষে যারা আছে, রেস্টুরেন্টের কর্তৃপক্ষ, তাদের ক্ষেত্রে এটা পুল হবে। কিভাবে? কারণ স্যার তারা তো প্রোডাক্ট এখানে কিনে নিয়ে এখানে আসতেছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ হচ্ছে ক্রেতা, আর মুরগি বিক্রেতা হলো, সে হলো সাপ্লায়ার। তাহলে এখন এই ক্রেতা বিক্রেতার মধ্যে ঘটনাটা কি করতেছে, সে আগে অর্ডার দিয়ে রাখতেছে আমার এত পিস মুরগি লাগবে, নাকি বাজার থেকে গিয়ে মুরগি কিনে নিয়ে আসতেছে, এটার উপর নির্ভর করে। স্যার সে যদি বাজার মুরগি থেকে সাপ্লায়ার গিয়ে বাজার থেকে গিয়ে তারা নিয়ে আসতেছে। সে যদি মুরগি সাপ্লায়ারকে অগ্রিম অর্ডার দেয় যে আমার এই সপ্তাহে 100 বা 200 পিস মুরগি লাগবে, তাহলে এটা হচ্ছে পুল ভিউ। আর সে যদি মানে মুরগি নিয়ে যারা বাজারে বসে আছে তাদের কাছ থেকে গিয়ে কিনে নিয়ে আসে, তাহলে পুশ। তখন জি এটা স্যার। হচ্ছে পুল। জি। মুরগিওয়ালা আবার যার কাছ থেকে আনে, সে অগ্রিম অর্ডার দিয়ে রাখে কিনা, অথবা মুরগি ছাড়াও যে যেমন তার চাল সে কিনে আনে, মশলা কিনে আনে, মশলাগুলো সে যদি অগ্রিম অর্ডার দেয়, তাহলে এটা হচ্ছে পুল ভিউ। আর যদি সে তাৎক্ষণিক গিয়ে দোকান থেকে সাজানো দেখে কিনে নিয়ে আসে, সেটা হবে পুশ ভিউ। ক্লিয়ার? জি জি স্যার। তাহলে চাইনিজ জানলাম। এখন আপনি বলেন কি রকমারি.com, রকমারি.com এর যে প্রসেস গুলো আছে, আপনি রকমারিকে অর্ডার দেন, তারা অন্যদের কাছ থেকে আনে, তারপর এরকম করে যে শেষ পর্যন্ত যায়, এই জায়গাটাতে আপনি বলেন দেখি কোন কোন স্টেজ পুল আর কোন কোন স্টেজ পুশ। স্যার রকমারি রকমারি থেকে বই কেনার অভিজ্ঞতা আছে কিনা? নাই স্যার। আয় হায়, মামুনের আছে? আব্দুল্লাহ মামুনের? আব্দুল্লাহ মামুন? মামুন কি আছেন আমাদের সাথে? ইমন আছেন কি? ইমন? জি স্যার, আছি স্যার। হুম, রকমারি থেকে বই কিনেছেন কখনো? না তো স্যার, কিনা হয় নাই। বই পড়ার খুশি নাই মনে হচ্ছে। না স্যার, তেমন একটা নাই, সত্যি কথা বলতে গেলে। আচ্ছা, তো মামুন, মামুন এই মামুন মামুন কি শুনতে ডাককে। পাচ্ছেন? মামুন ছিল এখনই কোথায় গেল? হ্যাঁ, তো রকমারি যেটা করে, আপনি যখন অর্ডার দেন তখন তারা কিছু বই হলো আগে স্টকে কিনে এনে রাখে, আর কিছু হলো আপনার অর্ডার পাওয়ার পরে তারা পাবলিশারের কাছে যোগাযোগ করে যে ভাই অমুক এটার 2 পিস বই দেন বা 3 পিস বই দেন। সাধারণত সে যেটা করে যে যে খুব বেশি যেগুলো চলে সেগুলোই সে কেবল স্টক রাখে, আর যেগুলো আনকমন বা খুব বেশি চলে না সেগুলোকে কাস্টমার অর্ডার পাওয়ার পরেই প্রকাশককে নক করে যে আমাকে 10 পিস বই দেন। মনে করেন একদিন 3টা বইয়ের অর্ডার আসলো, 5টা বইয়ের অর্ডার আসলো, তখন সে প্রকাশককে বলে আমাকে 5টা বই পাঠিয়ে দেন। তাহলে রকমারির কাছে আমি অর্ডার দিলাম পরে, এটা হচ্ছে ফুল ভিউ, তাই না? আমি অর্ডার দিয়েছি, রকমারি আমার কাছে নিয়ে আসে নাই, আমি রকমারির কাছে নক করেছি। রকমারি আবার পাবলিশারের কাছে যখন অর্ডার করে, তো সে যদি আগেই কিনে রাখে যেগুলো রেগুলার চলে, আর যদি কাস্টমারের কাছে অর্ডার পাওয়ার পরে প্রকাশককে নক করে, সেটা হলো ফুল ভিউ। প্রকাশক বই পাবলিশ করে, ওগুলো বই সে পাবলিশ করে রাখে, একবারে মনে করেন 1000, 2000, 3000 কপি পাবলিশ করে। এই এই জায়গাটাতে সে হচ্ছে ফুল ভিউ, কারণ সে আশা করে যে এত বই বিক্রি হবে, সেজন্য সে পাবলিশ করে। সে কিন্তু রকমারির অর্ডার পাওয়ার পরে ইসে যায় না, প্রেসে যায় না, রকমারি থেকে 20 পিস অর্ডার আছে, 20 পিস প্রেসে উৎপাদন করি, তা কিন্তু করে না। সে অগ্রিম 1000, 2000 বা 3000 পিস আন্দাজ করে সে উৎপাদন করে। তো এই জায়গাটা হচ্ছে পুশ ভিউ। সে আবার প্রকাশক আবার যে কাগজ কেনে, এরপরে কালি কেনে, এই কাগজ কালি কি সে মানে অর্ডার দেওয়ার পরে ওরা তাদের জন্য বানায়, নাকি ওরা অগ্রিম বানিয়ে রাখে? যদি তাদের কাছ থেকে অর্ডার পাওয়ার পরে বানায় তাহলে ফুল ভিউ।
আর যদি আগেই তারা বানিয়ে রাখে কাগজ কালি, তাহলে এটা হচ্ছে পুশ ভিউ। বোঝা গেল ধাপটা? কাস্টমার টু জি স্যার। রকমারি যখন কাস্টমার, তখন প্রকাশক হলো সেলার। প্রকাশক যখন কাস্টমার, তখন র মেটেরিয়াল, পেপার এবং কি বলে পেন সেলার। এই যে প্রত্যেকটা ধাপের কোথাও কোথাও কখনো পুশ, কোথাও কোথাও পুল। পুলে খুব আরাম, কোনো টেনশন নেই। অর্ডার আসবে, মাল বিক্রি করব। সাধারণত বড় কোম্পানিগুলো, ব্র্যান্ডেড কোম্পানিগুলো, তারা এই পুল ফ্যাসিলিটি ভোগ করে। কাস্টমার নিজেই অর্ডার দিবে, তার আগে অর্ডার দিয়ে, অগ্রিম অর্ডার দিয়ে বসে আছে। আর তুলনামূলক ছোট কোম্পানিগুলো, অপরিচিত কোম্পানিগুলো, তারা হচ্ছে পুশ। তারা হচ্ছে ফেরি করে করে বিক্রি করতে হয়, বিজ্ঞাপন দিতে হয়, নক করতে হয়। তাহলে আমরা কি পুশ পুল ভিউ মোটামুটি ক্লিয়ার হলাম? জি স্যার। এটা নিয়ে অনেক কথা বললাম, কারণ এটা একটু বুঝতে কষ্ট লাগে। আবার এটা বুঝতে পারলে ডিসিশন নেওয়াটা সহজ হয়, যে আমার টোটাল সাপ্লাই চেইনের কোন কোন জায়গায় পুল। পুশের ক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি একরকম, পুলের ক্ষেত্রে স্ট্র্যাটেজি আরেকরকম। এখানে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে পুশ প্রসেস হচ্ছে, দেখেন প্রথম কয়েকটা প্রসেস, অর্থাৎ সাপ্লায়ার টু ম্যানুফ্যাকচারার টু ডিস্ট্রিবিউটর, এই তিনটে স্টেজ এখানে পুল দেখাচ্ছে। মানে প্রকিউরমেন্ট সাইকেল, ম্যানুফ্যাকচারিং সাইকেল, রিপ্লেনিশমেন্ট সাইকেল, এই তিনটা সাইকেলকে তারা দেখাচ্ছে হলো পুশ। আর শুধু লাস্ট সাইকেলটা, অর্থাৎ কাস্টমার অর্ডার সাইকেল, এটাকে দেখাচ্ছে পুল। মানে বাকি সবাই অগ্রিম রেডি করে রাখে, আর কাস্টমার হচ্ছে শুধুমাত্র গিয়ে অর্ডার দেয়, তারপরে দোকানদার সেই অনুযায়ী সাপ্লাই দেয়। এই জায়গাটা হলো পুল কোথাও কোথাও। তো এটা নির্ভর করে, প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এরকম পুশ পুল আলাদা হতে পারে। আমরা আপনাকে যে কোনো একটা হাইপোথেটিক্যাল অথবা প্র্যাকটিক্যাল কোনো কোম্পানি দিয়ে বলবো যে বলেন এটার মধ্যে পুশ আছে কোনটা, পুল আছে কোনটা, আমাকে বুঝিয়ে বলতে হবে। বুঝিয়ে বলতে পারলেই দ্যাট মিন্স ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দ্য পুশ এন্ড পুল ভিউ অফ এ সাপ্লাই চেইন। জি, এই পয়েন্টে আর কোনো প্রশ্ন আছে? মুহিব? আচ্ছা, তো আমরা এবার চলে যাচ্ছি সাপ্লাই চেইনের যে ইম্পর্টেন্স, এই ইম্পর্টেন্সের জায়গায়। আমরা 6টা কোম্পানির নাম বলেছি। এই 6, আমাজন, 7-Eleven, জাপান এবং ওয়ালমার্ট, এই 3টা কোম্পানি সাপ্লাই চেইন ইউজ করে সফল হয়েছে। কিভাবে সফল হলো সেটাই আমরা আপনাদের কাছ থেকে জানবো এখন। তো আপাতত আমরা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, আমরা পরবর্তীতে আবার করবো ইনশাআল্লাহ।